উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলনসমূহ। আজকের বিষয় চিপকো আন্দোলনের কারণ ও প্রেক্ষাপট। প্রশ্ন: চিপকো আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, অথবা চিপকো আন্দোলনের কারণগুলি ব্যাখ্যা করো। উত্তর: ভূমিকা। চিপকো আন্দোলন হল 1973 সালে উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত এক নাগরিক সামাজিক আন্দোলন, যা বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার প্রতিক্রিয়া হিসেবে স্থানীয় অধিবাসী, বিশেষ করে নারী সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দের দ্বারা পরিচালিত এক গণভিত্তিক অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত অহিংস প্রতিবাদ, যার লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। অর্থাৎ এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা চিপকো আন্দোলনের প্রায় সবকটা গুরুত্বপূর্ণ দিককেই তুলে ধরতে পারি। এই আন্দোলন সংঘটিত হয়েছিল মূলত 1973 সালে, যদিও এর আগেও এই আন্দোলনের কিছুটা রেশ দেখতে পাওয়া যায়। ব্রিটিশ শাসনকাল থেকেই এই অঞ্চলের বনজ সম্পদ সংরক্ষণ নিয়ে একটা বিক্ষোভ বা একটা আন্দোলনকারী মনোভাব গঠিত হয়েছিল, তাও মূল আন্দোলন শুরু হয় 1973 সালে। আন্দোলনটি ছিল একটি মূলত স্থানীয় আন্দোলন, যা মূলত হিমালয় পার্বত্য অঞ্চলের উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে বা হিমালয় পার্বত্য অঞ্চলের কুমায়ুন অঞ্চলে, যা ছিল চামোলি, গোপেশ্বর, উত্তরকাশী প্রভৃতি অঞ্চলে সীমাবদ্ধ। এটি ছিল উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উদ্ভূত একটা নাগরিক সামাজিক আন্দোলন। আমরা জানি নাগরিক বা সামাজিক আন্দোলন বলতে সাধারণত সেই সমস্ত আন্দোলনকে বোঝায় যেই আন্দোলনগুলোতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে বৃহত্তর সমাজের স্বার্থ রক্ষার জন্য। এটাও এই ধরনেরই একটা আন্দোলন, যার উদ্ভব মূলত হয়েছিল উন্নয়নমূলক প্রকল্প ও পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে। অর্থাৎ সরকারের উন্নয়নমূলক প্রকল্প পরিবেশ শোষণ না করতে পারে, এই কনসেপ্ট থেকেই, বা সরকারের উন্নয়নমূলক প্রকল্প কতটা পরিবেশের পক্ষে সামঞ্জস্যপূর্ণ, সেখান থেকেই এই দ্বন্দ্বটার সৃষ্টি হয় এবং সেখান থেকেই এই আন্দোলনেরও সৃষ্টি হয়। আন্দোলনকারীদের মতে সরকারের উন্নয়নমূলক প্রকল্প সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশের পক্ষে ক্ষতিকারক এবং সেই অঞ্চলের পরিবেশ রক্ষা করার জন্যই মূলত আন্দোলনকারীরা আন্দোলন করেছিল, যা বাণিজ্যিক স্বার্থে নির্বিচারে গাছ কাটা ও স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও পরিবেশের ভারসাম্য হওয়ার প্রতিক্রিয়া হিসেবে সংগঠিত হয়েছিল। অর্থাৎ পরিবেশ সংরক্ষণেরও বিভিন্ন দিক আছে, আবার উন্নয়নমূলক প্রকল্পেরও বিভিন্ন দিক আছে। এখানে সরকারের মূল যে প্রকল্প ছিল বাণিজ্যিক স্বার্থে গাছ কাটা, অরণ্যাঞ্চলের গাছ বাণিজ্যিক স্বার্থে কাটা এবং স্থানীয় বনজ সম্পদকে বাণিজ্যিক শোষণ বা বাণিজ্যিক হারে ব্যবহার করা, সেই সরকারের সেই নীতির বিরোধিতা করে পাহাড়ি অঞ্চলের মানুষরা তাদের জীবন জীবিকা এবং সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশগত বা বাস্তুতন্ত্রগত ভারসাম্য রক্ষার জন্যই এই আন্দোলন মূলত করেছিল। এই আন্দোলনে মূলত যোগদান করেছিল স্থানীয় গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলের পাহাড়িয়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী সম্প্রদায়, এবং এই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরা দেবী, সুদেশা দেবী, সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখ নেতৃবৃন্দ। এটি ছিল একটি গণভিত্তিক আন্দোলন, অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আন্দোলন করেছিল। স্বেচ্ছায় অংশগ্রহণমূলক আন্দোলন ছিল, এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক আন্দোলন ছিল, এবং সর্বোপরি এটা ছিল একটা অহিংস এবং শান্তিপূর্ণ প্রতিবাদ। উল্লেখ্য যে সরকারের অনেক সহিংস পদক্ষেপের বিরুদ্ধেও এরা
অহিংস পদ্ধতিতেই লড়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। অর্থাৎ এই অঞ্চলের লোকেরা দীর্ঘদিন ধরে যে বনকে নিজেদের বন হিসেবে, নিজেদের অধিকার হিসেবে ব্যবহার করেছিল, সেই বনকে রক্ষা করা এবং সেই বনকে কেন্দ্র করে তাদের যে জীবনযাত্রা সেটা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা, এবং সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশগত বা বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রগত যে ব্যালেন্স রয়েছে, যে ভারসাম্য রয়েছে সেটা সংরক্ষণ করা, এবং প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা। অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে আমরা ব্যবহার করব, কিন্তু এর অপব্যবহার বা শোষণ করব না। এই নীতিতে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ঘটানো। চিপকো এটি একটি হিন্দি শব্দ। এর অর্থ হলো আলিঙ্গন করা। এই আন্দোলনের নাম চিপকো আন্দোলন দেওয়া হয়েছিল কারণ গাছকে আলিঙ্গন করে রক্ষা করার প্রতীকী অর্থ এর মাধ্যমে প্রকাশিত হয়। চিপকো শব্দের অর্থ আলিঙ্গন করা, গাছকে আলিঙ্গন করার প্রতীকী অর্থেই এই নামকরণ। চিপকো আন্দোলনের পটভূমি। চিপকো আন্দোলনের পটভূমি গড়ে ওঠে মূলত পরিবেশ অবক্ষয়, ঔপনিবেশিক বননীতি, উন্নয়নের অসম মডেল এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকা সংকট, এই কয়েকটি বিষয়ের সম্মিলিত প্রভাবে। যেসব সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত কারণে এই আন্দোলন সংগঠিত হয়েছিল সেগুলি হলো, অর্থাৎ চিপকো আন্দোলনের মূল কারণ ছিল ঔপনিবেশিক বননীতি, উন্নয়নের অসম মডেল, পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকা সংকট প্রভৃতি, যেগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। এই আন্দোলন শুধুমাত্র বন সংরক্ষণের আন্দোলন নয়, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত কারণে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই কারণগুলো হলো: 1. সরকার কর্তৃক ঔপনিবেশিক বননীতির অনুসরণ। 1970-এর দশকে চিপকো আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের উদ্ভব ঘটে মূলত 1920-30-এর দশকে, অর্থাৎ পরাধীনতার সময় থেকেই। সেই সময়কার ব্রিটিশ সরকার উত্তরপ্রদেশের বনাঞ্চল ধ্বংস করে তা তাদের নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও রেলপথ সম্প্রসারণের কাজে ব্যবহার করত। তাই ব্রিটিশ শাসনামলে 1927 খ্রিস্টাব্দে প্রণীত বন আইনের মাধ্যমে বনকে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং স্থানীয় মানুষের ঐতিহ্যগত বন ব্যবহার, অর্থাৎ ফলমূল, ফুল, ওষুধ, জ্বালানি কাঠ, পশুখাদ্য, ঘর নির্মাণের সামগ্রী প্রভৃতির জন্য বন ব্যবহারকে সীমিত করা হয়। কিন্তু স্বাধীনতার পরেও এই বননীতির মূল কাঠামোগত খুব একটা বদলায়নি। তখনও বাণিজ্যিক কারণে নির্বিচারে গাছ কাটা বন্ধ হয়নি, ফলে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ নিজেদের জীবনধারণের জন্য বন ব্যবহার করতে পারছিল না। এরই প্রতিবাদে গোপেশ্বর, চামোলি, তেহরি, নরেন্দ্রনগর সংলগ্ন গ্রামগুলিতে আন্দোলনের সূচনা হয়। তবে এই আন্দোলন চূড়ান্ত রূপ পায় 1970-এর শেষ দিকে, 1970-এর দশকের শেষ দিকে। অর্থাৎ এই আন্দোলন মূলত শুরু হয়েছিল 1973 সালে, কিন্তু ব্রিটিশ আমলকাল থেকেই এই আন্দোলনের একটা কারণ তৈরি হতে থাকে। সেই সময়কার ব্রিটিশগণ বনকে রাষ্ট্রের সম্পদ হিসেবে ঘোষণা করেছিলেন এবং নিজেদের স্বার্থে বন কাটা শুরু করেছিলেন। অন্যদিকে এই অঞ্চলের যে অধিবাসীগণ, যারা মূলত বন নির্ভরই জীবনযাত্রায় অভ্যস্ত, যারা সেখানকার ফলমূল, পশুখাদ্য বন থেকেই সংগ্রহ করে, আবার ফুল বা এই ধরনের মূল থেকে ওষুধ তৈরি করে, জ্বালানির কাঠ পায়, ঘর নির্মাণ করে ওই বনেরই সামগ্রী দ্বারা, তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। তখন তো আমরা পরাধীন ছিলাম, তাই হয়তো খুব বড় আকারে আন্দোলন এই বিষয়টা নিয়ে গড়ে ওঠেনি, বা তখনকার বনের মাত্রাও আলাদা ছিল, পরিবেশও অন্য ধরনের ছিল। কিন্তু স্বাধীনতার পরেও এই একই প্রবলেম রয়েই গেল। সরকার তখনও নির্বিচারে গাছ কাটা বন্ধ করেনি। সরকার তখনও এই অঞ্চলের মানুষের বনের ওপর অধিকারকে প্রতিষ্ঠিত করেনি। তার প্রতিবাদেই এই আন্দোলন সংগঠিত হয়েছিল।
2. গ্রামীণ অর্থনীতির বিপর্যস্ততা। পাহাড়ি অধিবাসীরা জীবিকার প্রয়োজনে বনাঞ্চল থেকে রসদ সংগ্রহ করাকে জন্মগত ও বংশানুক্রমিক অধিকার বলে মনে করত। যেহেতু তারা ওখানেই বড় হয়েছে, ওই পদ্ধতিতেই জীবন কাটিয়ে এসেছে, তাই বন থেকে নিজেদের রসদ সংগ্রহ করাকে, যেগুলো আগে বললাম, ফলমূল, ওষুধ, সবজি, ফুল, এমনকি পশুখাদ্য ও বাড়ি তৈরির জিনিসপত্র, সব কিছুই, জ্বালানির কাঠ, সব কিছুই, এইগুলোকে সংগ্রহ করে নিজেদের জীবন কাটিয়ে যাওয়াটাকে তারা তাদের নিজেদের অধিকার মনে করত। সরকারের থেকে বড় বড় শিল্প সংস্থা কাঠের বরাত পায়, কিন্তু স্থানীয় গ্রামবাসীরা সামান্য কাঠও সংগ্রহের অনুমতি পেত না। সরকার এই বনাঞ্চলের উপর অধিকার করাতে, সরকার বন দপ্তর তৈরি করাতে সাধারণ গ্রামবাসীরা ওখান থেকে কাঠ কাটতে পারতো না, কিন্তু বড় বড় শিল্প সংস্থাগুলো কাঠের বা কাঠ কাটার কন্ট্রাক্ট পায়, কন্ট্রাক্ট বা বলতে গেলে পারমিশন পায়। এতে গভীর সামাজিক অসন্তোষ সৃষ্টি হয়, কারণ তারা মনে করতো বনটা তাদের, কিন্তু সরকার দেখিয়ে দিল যে বনটা তাদের নয়, বনটা সরকারের। সরকার বহিরাগত লোককে এই বনের ওপর অধিকার দিতে পারে। সেখান থেকেই একটা অসন্তোষ তৈরি হয়। এই অঞ্চলের অধিবাসীরা অ্যাশ গাছ থেকে রেসিন, তারপিন তেল উৎপাদন করার জন্য বন দপ্তরের কাছ থেকে গাছ কাটার অনুমতি চাইলে বন দপ্তর তা নাকচ করে দেয়। অর্থাৎ আমরা যেটা আগেই আলোচনা করেছি, এরা জীবন জীবিকার সমস্ত রসদই এই বনের থেকেই সংগ্রহ করত। এরা অ্যাশ গাছ থেকে রেসিন ও তারপিন তেল তৈরি করত, এবং এই তৈরি করার জন্য তারা বন দপ্তর বা সরকারের থেকে গাছ কাটার অনুমতি চাইলে বন দপ্তর তা নাকচ করে দেয়। অর্থাৎ সরকার এক প্রকার তাদের দেখাতে চায় যে বন সংরক্ষণ করছে। কিন্তু উত্তরপ্রদেশ সরকার মুনাফার লোভে 1973 সালে একটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থাকে বনাঞ্চলের বৃহৎ অংশ ইজারা দেওয়ায় স্থানীয় অধিবাসীদের সঙ্গে সরকারি অনুমতিপ্রাপ্ত বহিরাগত ঠিকাদারদের সংঘর্ষ শুরু হয়। অর্থাৎ একদিকে তাদের বা যাদের বনের ওপর অধিকার বলে তারা মনে করে, যারা স্থানীয় অধিবাসী, তাদেরকে বন কাটার বা তাদেরকে গাছ কাটার অধিকার সরকার দিত না, তাদের হাত থেকে বনকে রক্ষা করছে। কিন্তু অন্যদিকে বাণিজ্যিক হারে যেখানে নির্বিচারে গাছ কাটা হবে, যেখানে এক প্রকার প্রাকৃতিক সম্পদের শোষণ করা হবে, সেই রকম ক্রীড়া সামগ্রী প্রস্তুতিকারক বা সেরকম শিল্প সংস্থাকে কাঠ কাটার জন্য লিজ দেওয়া, বনাঞ্চল লিজ দেওয়ার বা কাঠ কাটার অধিকার দেওয়ায় স্থানীয় লোকেরা রেগে যায়। কারণ স্থানীয় লোকেরা মনে করতো বনটা তাদের, কিন্তু অন্য কেউ বনের ওপর অধিকার বা লিজ বা ভাড়া যাই বলো, সেটা অন্য বহিরাগত কাউকে দিয়ে দেওয়ায়, বনের লোকেদের বা স্থানীয় লোকেদের পরামর্শ ছাড়াই, পারমিশন ছাড়াই অন্য কাউকে দিয়ে দেওয়ায় সরকার এটা প্রমাণ করেছিল যে বনের ওপর তাদের কোনো অধিকার নেই। এটা তাদের জন্মগত অধিকার খর্ব করা হিসেবে তারা দেখছিল। তাই সরকারি অনুমতি প্রাপ্ত বহিরাগত ঠিকাদারদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়, কারণ ঠিকাদাররা নিজেদের এরিয়ায় তাদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু সেই যে এরিয়াটা সেটাকে তারা নিজের মনে করত, স্থানীয় অধিবাসীরা নিজের মনে করত। এখান থেকেই এক দ্বন্দ্ব শুরু হয়। 3 নম্বর পয়েন্ট, বাণিজ্যিক হারে গাছ কাটার সম্প্রসারণ রোধে সরকারের অনীহা। 1960-70-এর দশকে সরকার কর্তৃক বহিরাগত ঠিকাদারদের গাছ কাটার অনুমতি দেওয়ার কারণে তৎকালীন উত্তরপ্রদেশের, অর্থাৎ বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল ও কুমায়ুন বনাঞ্চলে ঠিকাদারি ব্যবস্থায় ব্যাপক বৃক্ষনিধন শুরু হয়। গ্রামের মানুষ গাছ কাটায় বাধা দিলেও ঠিকাদাররা তাতে কর্ণপাত করে না। এর বিরুদ্ধে স্থানীয় সরকারি কর্তৃপক্ষের সাহায্য চাইলেও গ্রামবাসীদের এই দাবির প্রতি সরকারের উদাসীন মনোভাব তাদের আন্দোলন করতে বাধ্য করে। অর্থাৎ শুধুমাত্র ব্যাপারটা এইটুকুই নয় যে বাণিজ্যিক সংস্থাকে গাছ কাটতে দিচ্ছে আর তাদের দিচ্ছে না। ব্যাপারটা এরকম যে তারা যদি গাছ কাটে, তারা বুঝে শুনে কাটে, কোন গাছের কীরকম বয়স, কোন অঞ্চলে কতটা গাছ কাটা উচিত আর কোন অঞ্চলে কতটা গাছ কাটা উচিত নয়, সেটা তারা বুঝে নেয়। কারণ এরিয়াটা তাদের, তারা ওই জায়গাটাকে ভালো করে চেনে, সেই এরিয়ার বাস্তুতন্ত্র তারা ভালো করে জানে। তারা জানে যে নদীর ধারের গাছ বেশি কাটা যায় না, তাতে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি, বা কোন অঞ্চলে বৃষ্টির প্রকোপ কমে আসতে পারে বা বৃষ্টির প্রয়োজন আছে, সেই অঞ্চলের গাছ কাটা যায় না।
কোন অঞ্চলে কতটা গাছ কাটা যায় সেই সম্পর্কে তাদের নলেজ যে কোনো বহিরাগত সংস্থার থেকে অনেক বেশি। শুধু এইটুকুই নয়, তারা ওই বনাঞ্চলটাকে ওই অঞ্চলের যে সমস্ত লোকজন তাদেরই স্বার্থে মূলত ব্যবহার করত এবং তাদের চাহিদা অনেকটাই কম ছিল। কিন্তু বহিরাগত ঠিকাদাররা যদি গাছ কাটা শুরু করে, তাদের বাজার অনেক বড়, সারা বিশ্ব জুড়ে তাদের বাজার, তাই তাদের চাহিদাও অনেক বেশি। তারা তখন বনাঞ্চলের কথা না ভেবেই নির্বিচারে গাছ কাটতে থাকে, যেটা যদি স্থানীয় লোকেদের হাতে দেওয়া হয়, তাদের কুটির শিল্পের প্রয়োজনেও যদি গাছ কাটা হয়, এমনকি যদি এরকমও হয় যে শুধু নিজেদের প্রয়োজন মেটানো না, তারা কিছু গাছ বিক্রি করা বা কিছু জিনিস বিক্রি করার জন্য নিজেদের কুটির শিল্পের জন্য গাছ কাটছে, তাহলে পর্যন্ত তারা এতটাই কম গাছ কাটে যে তাতে বনাঞ্চলের খুব একটা ক্ষতি হয় না। এছাড়াও তারা ওই বনাঞ্চলকে শুধুমাত্র আর্থিক মুনাফা অর্জনের জায়গা হিসেবে দেখে না, বরং সেটা তাদের জীবনযাত্রার সঙ্গেই জড়িত। তারা যেমন মানুষ গবাদি পশু যখন পালন করে তখন তাকে শুধুমাত্র দুধ শোষণের জন্য বা মাংস কাটার জন্যই ব্যবহার করে না, তার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তাদের জড়িয়ে রয়েছে। ঠিক সেরকমই বনাঞ্চলের সঙ্গে ওই অঞ্চলের মানুষের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। তাই ওই বনাঞ্চলকে কিভাবে উপযোগ করা যায়, তার অপব্যবহার কিভাবে না করা যায়, সেই কথাটাও সেই স্থানীয় অধিবাসীরা ভাবে। কিন্তু বাইরের ঠিকাদাররা এই সমস্ত কথা ভাবে না। তাদের শুধু কাজ মুনাফা অর্জন করা, ওই জায়গাটার থেকে, ওই স্থানটার থেকে যত বেশি পরিমাণে সম্ভব টাকা উপার্জন করা। তাই তারা নির্বিচারে গাছ কাটা শুরু করে এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা শুরু করে। এই সমস্ত কথাগুলো গ্রামবাসীরা সরকারকে জানিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সরকার নিজেদের মুনাফার জন্য বা নিজেদের প্রফিটের জন্য গ্রামবাসীদের কোনো কথাই শোনেনি, বা সেই মর্মে, মানে গ্রামবাসীদের যে চাহিদা সেই মর্মে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। এক প্রকার অক্ষমও বলতে পারো বা অনিচ্ছুকও বলতে পারো। সরকারের এরকম অক্ষম বা অনিচ্ছুক মনোভাবও গ্রামবাসীদের আন্দোলন করতে বাধ্য করেছিল। পরবর্তী পয়েন্ট, পরিবেশগত বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ। অতিরিক্ত বন উজাড়ের ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধস, বন্যা, খরা ও মাটিক্ষয় বেড়ে যায়। উল্লেখ্য, ভূমিক্ষয়ের পরিণামে পাথারি থেকে হরিদ্বার পর্যন্ত প্রসারিত খালটি মজে যায় ও অন্যান্য বহু জলের উৎস শুকিয়ে যেতে থাকে। বিশেষ করে 1970 সালের জুলাই মাসে গঙ্গার উপনদী অলকনন্দায় বন্যার ফলে বাসস্থান, গবাদি পশু, ফসল, সেতু ইত্যাদির ক্ষতি মানুষের মধ্যে এই উপলব্ধি জাগিয়ে তোলে যে নির্বিচারে বন উচ্ছেদ সরাসরি তাদের জীবন ও নিরাপত্তার জন্য হুমকি। অর্থাৎ এই অঞ্চলের সমস্ত প্রাকৃতিক ভারসাম্যটাকে এই বন উচ্ছেদ বা এই ঠিকাদারের দ্বারা বন কাটা বা গাছ কাটা পুরো ব্যালেন্সটাকেই বা পুরো ভারসাম্যটাকেই নষ্ট করে ফেলে। এর ফলে ভূমিধস বেড়ে যায়, কারণ গাছের শিকড় মাটি আটকে রাখে। পাহাড়ের ক্ষেত্রেও তাই, ধস নামাটা অনেকটাই সেই অঞ্চলের গাছের পরিমাণের ওপর এবং কত বড় গাছ ওখানে আছে তার ওপর ডিপেন্ড করে। তাই যেহেতু নির্বিচারে গাছ কাটা শুরু হয়, কোন জায়গার গাছ কাটা উচিত, কোন জায়গার উচিত নয়, সেই সব ভাবনা না ভেবেই যেখানে সুবিধা পাওয়া যায় সেখান থেকে গাছ কাটা শুরু হয়, তার জন্য ভূমিধস বেড়ে যায়। এই শুধুমাত্র তাই নয়, নদীর আশপাশের গাছ যদি কাটা হতে থাকে তাহলে বন্যা বেড়ে যায়। এই সমস্ত কিছুর জন্য খরা বা মাটিক্ষয় তো বেড়েই যায় গাছ কাটলে, এছাড়া খরা বা বৃষ্টির অভাব এগুলোও শুরু হতে থাকে। অর্থাৎ পুরো জায়গাটার পরিবেশটা খারাপ হতে থাকে বা প্রাকৃতিক যে আবহাওয়া সেটার উপর বিষয়টার এফেক্ট পড়তে থাকে। শুধুমাত্র প্রাকৃতিক আবহাওয়ার ওপরই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগের ওপরও এফেক্ট পড়ে। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায় এবং ভয়াবহতাও তার অনেকাংশে বেশি হতে থাকে। যেমন ভূমিক্ষয়ের পরিণামে একটা খাল মজে যায়। শুধু এই একটা খাল বড় বলে নোটিশে আসে, এছাড়াও অন্যান্য বহু জলের উৎস মজে যেতে থাকে। গ্রামবাসীরা কিন্তু ওই সমস্ত উৎস থেকেই জল সংগ্রহ করত, তাই তাদের
বাড়ির পাশের খালটা যদি মজে যায় তাহলে তাদের আরও দূর থেকে জল সংগ্রহ করে আনতে হয়, তাদের পরিশ্রম বাড়ে, তাদের স্বাস্থ্যহানি হওয়া শুরু হয়। এই রকমভাবেই শুধু যে খাল মজে যাচ্ছে তা নয়, অকাল বন্যা হচ্ছে এবং ভয়াবহ বন্যা হচ্ছে, যার ফলে তাদের বাসস্থান, গবাদি পশু, ফসল, সেতু এই সমস্ত কিছুর ক্ষতি হতে থাকে। তাই তারা ভালো করেই বুঝতে পারে যে এইভাবে যদি নির্বিচারে বন কাটা হতে থাকে তাহলে সেটা তাদের জীবনের পক্ষে বিপজ্জনক। শুধু জীবিকার পক্ষে নয়, তাদের অস্তিত্ব রক্ষার পক্ষে, তাদের বেঁচে থাকার পক্ষেও সেটা বিপজ্জনক হতে পারে। তার জন্যও তারা বিক্ষোভ করে। পরবর্তী পয়েন্ট, বন নির্ভর জীবনযাত্রায় ব্যাঘাত। পাহাড়ি অঞ্চলের গ্রামীণ জীবনযাত্রা অনেকাংশেই বন নির্ভর। গ্রামীণ মহিলারা বন থেকে কাঠ ও জল সংগ্রহ করতেন। জ্বালানি কাঠ, পশুখাদ্য, ফলমূল, ওষুধ, ফুল, জলের উৎস, এমনকি ঘরবাড়ি তৈরি হওয়ার সামগ্রী পর্যন্ত তারা বন থেকে সংগ্রহ করতেন, যেই সব কিছুই বন ধ্বংসের ফলে বিপন্ন হয়ে পড়ে। যেটা আমি এক্ষুনি বললাম যে বাড়ির পাশের জলাধারটা বন্ধ হয়ে যায়, তাই দূর থেকে জল আনতে হতে পারে, বা বাড়ির আশেপাশের যে গাছগুলো সেগুলো কাটা হয়ে যাওয়ায় ওই ধরনের ফুল বা ওই ধরনের মূল, ওষুধ, পশুখাদ্য এগুলো সংগ্রহ করতে তাদের বাড়ির থেকে অনেকটা বেশি দূরে যেতে হতে পারে, অথবা হয়তো তাদের জায়গায় যেই ধরনের ফল, মূল বা ওষুধগুলো জন্মাতো সেগুলো আগে গিয়ে হয়তো আর পাওয়াও যায় না, বা কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে তাদের নলেজ নেই। এই পুরো পরিস্থিতিটার জন্য তাদের জীবনযাত্রা বিপন্ন হয়ে যাচ্ছিল। ফলে অতিরিক্ত পরিশ্রম, নিরাপত্তাহীনতা ও স্বাস্থ্যহীনতার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছিল। যেটা বললাম যে বাড়ির পাশের থেকে যদি অনেক বেশি দূর থেকে জিনিস সংগ্রহ করতে হয়, প্লাস জিনিসগুলো পাওয়া যাবে কি না সেটা নিয়ে একটা অ্যাংজাইটি হতে থাকে, তাহলে তাদেরও স্বাস্থ্যহীনতা শুরু হয়, তাদেরও স্বাস্থ্যের ওপর এটার একটা খারাপ এফেক্ট পড়ে। তার ফলে তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়। তাই নারীরা এই সংকট বেশি অনুভব করেন, কারণ নারীদেরই মূলত কাজ ছিল এই বন থেকে সমস্ত কিছু সংগ্রহ করা। পুরুষরা সাধারণত বাইরে কোনো মিলিটারি বা অন্য কোনো শ্রমিক হিসেবে কোথাও কাজে যেতেন, সেই অঞ্চলের পুরুষরা সাধারণত কর্মসূত্রে বাইরেই থাকতেন। তাই নারীদেরই কাজ ছিল মূলত ঘর সামলানো এবং এই ধরনের রসদগুলো সংগ্রহ করা। তাই তারাই এই পরিস্থিতিটাকে বেশি অনুভব করেন এবং তাদেরই স্বাস্থ্যের বেশি ক্ষতি হয়। তাই এই নারীদের অধিকার, নারীদের খুব কমফোর্টেবলি জীবনযাপন করার অধিকার, অত দূর থেকে পরিশ্রম করে জল বা ফলমূল সংগ্রহ না করার অধিকার, নিজের বাড়ির পাশে কমফোর্টেবলি সব কিছু পাওয়ার অধিকার, এটার জন্য চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল। তাই নারীরা এই সংকট সবথেকে বেশি অনুভব করেন এবং নারীদের অধিকার সংরক্ষণের জন্য চিপকো আন্দোলনে নারীরাই নিজেদের অধিকার সংরক্ষণের জন্য চিপকো আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তী পয়েন্ট, সরকারি নীতিতে বৈষম্য। সরকার স্থানীয় মানুষের প্রয়োজনের তুলনায় বড় শিল্পপতি ও ঠিকাদারদের চাহিদাকে অগ্রাধিকার দিত। এর ফলে গ্রামবাসীরা নিজেদের বন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বনজ সম্পদের উপর তাদের অধিকার ক্ষুণ্ণ হয়। যেটা প্রথমেই বলেছি যে বনকে তারা নিজেদের অধিকার মনে করত, সেই অধিকার তাদের ক্ষুণ্ণ হয়েছিল বলে, এবং সরকার বড় লোকদের বেশি গুরুত্ব দিচ্ছিল, তাদের চাহিদাকে, গরিবদের চাহিদাকে বেশি গুরুত্ব দিচ্ছিল না, সেটা নিয়েও তাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়। পরবর্তী পয়েন্ট, পরিবেশ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি। চণ্ডীপ্রসাদ ভট্ট, সুন্দরলাল বহুগুণার মতো বহু নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের পরিবেশ সম্পর্কিত সচেতনতামূলক কাজ এবং বিকল্প উন্নয়নের মডেল প্রচার সাধারণ মানুষের মধ্যে বন সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করে। অর্থাৎ দীর্ঘকাল ধরেই এই বনাঞ্চল বা নদীর চারপাশের অঞ্চল, পাহাড়ের চারপাশের অঞ্চল, এগুলো মানুষ উপভোগ করে এসেছে, কিন্তু এদের অপব্যবহার কোনোদিন করেনি। কিন্তু বর্তমানকালে যখন সমাজের উন্নয়নের প্রয়োজন, যখন আধুনিকীকরণের প্রয়োজন পরিবেশের বা সমাজের,
তখন দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলোকে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ না করা যায়, যদি আধুনিকভাবে মডার্ন ইন্ডাস্ট্রিতে এই অঞ্চলগুলোকে কাজে লাগানো না যায়, তাহলে এই অঞ্চলগুলোরই অনুন্নতি তৈরি হয়। যেমন যদি কোনো জায়গায় বন কাটার একটা বরাত দেওয়া যায় বা একটা কন্ট্রাক্ট দেওয়া যায় কিছু লোককে, তাহলে তারা কিছু কোম্পানিকে, তাহলে সেই সব কোম্পানি স্থানীয় লোকজনদেরই ওই সমস্ত গাছ কাটার কাজে লাগাবে, ফলে স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে। এটা উন্নয়নের একটা মডেল বা প্রতিরূপ বা একটা উন্নয়নের ধরন, সেটা ভেবেই সরকার সাধারণত এই ধরনের কাজ করে। কিন্তু এই চণ্ডীপ্রসাদ ভট্ট এবং সুন্দরলাল বহুগুণার মতো বহু মানুষ দেখিয়েছেন যে গাছ কেটে বা পরিবেশ নষ্ট করেই মানুষকে জীবিকা দেওয়া যায় এমনটা নয়, বিকল্প উন্নয়নের ব্যবস্থাও করা যেতে পারে, বিভিন্ন কুটির শিল্পও গঠন করা যেতে পারে যা বন থেকেই তৈরি, কিন্তু বনকে শোষণ করে নয়, জাস্ট বনের উপযোগ করে, জাস্ট বনের যুক্তিসঙ্গত ব্যবহার করে। যেমন এই চণ্ডীপ্রসাদ ভট্ট রজনীগন্ধার তেল তৈরি করার একটা প্রকল্প তৈরি করেছিলেন। এছাড়াও স্থানীয় বনাঞ্চলের অধিবাসীরা অ্যাশ গাছ থেকে রেসিন বা তারপিন তেল তৈরি করতেন। এরকম ছোটোখাটো কাঠের ওপর বা গাছের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ছোট ছোট কুটির শিল্প বা স্থানীয় কর্মসংস্থান গঠন করা সম্ভব ছিল। সেই বিকল্প উন্নয়নের মডেল নিয়ে তারা প্রচার করেন। একই সঙ্গে তারা পরিবেশ, বাস্তুতন্ত্র প্রভৃতির সম্পর্কেও নলেজ নিজেদের অন্যদের মধ্যে বন্টন করতে শুরু করেন। তারা পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করেন। তারা এই ভিত্তিটাকে সবার মধ্যে জাগিয়ে তোলেন যে পরিবেশের ওপর ভিত্তি করেই আমাদের বাঁচতে হবে। এই নীতিটাকে তারা সবার মধ্যে জাগ্রত করেন। এইভাবে তাদের এই ধরনের প্রচার এবং এই ধরনের প্রচার করার জন্য তারা বিভিন্ন ছোট ছোট সংগঠন, সমিতি প্রভৃতি গঠন করেছিলেন। বা যেরকম বললাম, বিকল্প কুটির শিল্প কীভাবে চলবে, কীভাবে চালাবে, সেই ব্যবস্থাগুলোও তারা করেছিলেন। তাই বলা যেতে পারে তাদের এই ধরনের প্রচারগুলোর ফলে অনেক ক্ষেত্রেই জনসচেতনতা বেড়েছিল, পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছিল এবং সাধারণ মানুষ অনেক বেশি পরিবেশকে সংরক্ষণ করতে উদ্যোগী হয়েছিলেন। তার জন্য সাধারণ বহু মানুষ যারা ডাইরেক্টলি এই আন্দোলনের দ্বারা বা গাছ কাটার দ্বারা প্রভাবিত নয়, তারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। পরবর্তী পয়েন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষা। বনভূমিকে কেন্দ্র করে গড়ে ওঠা বন্য প্রজাতির পশু, পাখি ও অন্যান্য প্রাণী সমন্বিত বাস্তুতন্ত্রের ক্ষতি আটকানোর জন্য গ্রামবাসীরা আন্দোলন করেছিল। তাদের লক্ষ্য ছিল পরিবেশ, বন, জল, ভূমি ও জীববৈচিত্র্য প্রভৃতি রক্ষা করা, পরিবেশ কেন্দ্রিক বিকাশ ঘটানো এবং প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনার দর্শন প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ ওই অঞ্চলটা বনের ওপর নির্ভর করেই গঠিত। বনের ওপর নির্ভর করেই বিভিন্ন ছোটোখাটো পোকামাকড় থেকে আরম্ভ করে বড় বড় প্রজাতির প্রাণী পর্যন্ত, এমনকি আমরা যদি বলি ইঁদুর জাতীয় যে সমস্ত প্রাণী, সেই ধরনের কিছু প্রাণী শুধুমাত্র বনেই থাকে। ইঁদুরের কথা বলছি না, ইঁদুর জাতীয় বেশ কিছু প্রাণী এরকম রয়েছে, বেশ কিছু পশু, পাখি, পোকা মাকড় রয়েছে যা শুধুমাত্র বনেই থাকে। ওরকম বন জঙ্গল হলে ওই রকম পরিস্থিতিতেই তারা নিজেদের বংশবিস্তার করতে পারে। এটা স্থানীয় বাস্তুতন্ত্র তথা টোটাল বিশ্বের বাস্তুতন্ত্র রক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বাস্তুতন্ত্রের যাতে ক্ষতি না হয় তার জন্য গ্রামবাসীরা আন্দোলন করেছিল। তাদের লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা করা, বন, জল, ভূমি ও জীব বৈচিত্র্যকে রক্ষা করা। কারণ বনের ওপর জল এবং ভূমি নির্ভর এবং তার ওপরই এই সব কিছুর ওপরই জীব বৈচিত্র্যও নির্ভর। বিভিন্ন জীব যাতে বিলুপ্ত না হয়ে যায়, তারা যাতে ওই অঞ্চল ছেড়ে চলে না যায়, তার জন্য সেই বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য গ্রামবাসীরা আন্দোলন করেছিল। এছাড়াও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনার জন্য, যেটা আমি আগেই বললাম যে বনকে অপব্যবহার না করার পক্ষে
তারা দর্শন প্রচার করেছিল, সেই ফিলোসফিটা বা সেই নীতিটা তারা প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি করেছিল এই আন্দোলনের মাধ্যমে। এটার জন্য যাতে মানুষ এইগুলো সম্পর্কে সচেতন হয়, তার জন্যও তারা এই আন্দোলনটা করেছিল। এবং পরবর্তী পয়েন্ট, গান্ধীবাদী চেতনা। গান্ধী ও অহিংস চিন্তা ও সামাজিক সচেতনতা চিপকো আন্দোলনের আদর্শিক পটভূমি তৈরি করে। শুধুমাত্র অহিংস চিন্তাভাবনা বা সত্যাগ্রহের চিন্তাভাবনাই নয়, বরং গান্ধীজির সর্বোদয়ের নীতি অনুসরণ করে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ঘটানো এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। গান্ধীজি যেটা চেয়েছিলেন, সমাজের সব স্তরের উন্নতি হবে, কুটির শিল্প ভিত্তিক ভারতবর্ষ গঠিত হবে, যাতে স্থানীয়রা স্থানীয় সম্পদের উপযোগিতা নিতে পারে বা স্থানীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা করতে পারে, সেই গান্ধীজির ওই সর্বোদয়ের নীতির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এই চিপকো আন্দোলন। তাই বলা যেতে পারে যে গান্ধীবাদী চেতনাও এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন ঘটানোর জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল। এবার আসছি উপসংহারে। সারসংক্ষেপে বলা যায় যে চিপকো আন্দোলনের পটভূমি ছিল পরিবেশ ধ্বংস ও উন্নয়নের নামে প্রান্তিক জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত নৈতিক ও গণভিত্তিক প্রতিক্রিয়া। অর্থাৎ পরিবেশ ধ্বংস করা এবং উন্নয়নের নামে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার খর্ব করার বিরুদ্ধে এটা একটা স্বতঃস্ফূর্ত নৈতিক এবং গণভিত্তিক প্রক্রিয়া ছিল, যেখানে মানুষ নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে শুধুমাত্র নৈতিক দৃষ্টিভঙ্গি রক্ষা করার জন্য বা শুধুমাত্র নৈতিক কাজ করার জন্য, যাতে সামাজিক নৈতিকতা বা সামাজিক ন্যায়টা ব্যাহত না হয়, তার জন্য একত্রিত হয়, সেই রকম ধরনেরই একটা সংগ্রাম ছিল এই চিপকো আন্দোলন। এটি কেবল বন রক্ষার আন্দোলন নয়, বরং উন্নয়ন বনাম পরিবেশ, অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক প্রকল্প বনাম দীর্ঘস্থায়ী ও এলাকাভিত্তিক পরিকল্পনা এবং সর্বোপরি প্রাকৃতিক সম্পদের ব্যবহার বনাম অপব্যবহার বা নিয়ন্ত্রণ বনাম শোষণ এর প্রশ্নে এক গভীর সামাজিক প্রতিবাদ ছিল, যা উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গি হাজির করে। অর্থাৎ এই আন্দোলন বেশ কিছু দ্বন্দ্বমূলক প্রশ্ন সকলের সামনে তুলে ধরে। এক, উন্নয়ন বনাম পরিবেশ, অর্থাৎ আমাদের শুধুমাত্র উন্নয়ন চাই নাকি আমাদের পরিবেশকেও সংরক্ষণ করতে হবে, উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি কি আমরা মেনে নেব, সেই প্রশ্নটা সকলের সামনে তুলে ধরে। দ্বিতীয় প্রশ্ন হলো অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক প্রকল্প বনাম দীর্ঘস্থায়ী ও এলাকাভিত্তিক পরিকল্পনা। যেমন যদি নির্বিচারে গাছ কাটা শুরু হয়, তাহলে এটা ঠিক যে স্থানীয় মানুষদেরই গাছ কাটার কাজে লাগানো হবে এবং স্থানীয় মানুষদেরই কর্মসংস্থান বাড়বে, কিন্তু একসময় এই গাছ ফুরিয়ে যাবে, তখন আর গাছ কাটারও প্রয়োজন হবে না, গাছ কাটার লোকেরও প্রয়োজন হবে না, তখন স্থানীয় মানুষের কর্মসংস্থানের কি হবে? তাই বলা যেতে পারে সরকার যে উন্নয়নমূলক প্রকল্পটা নিয়েছিল গাছ কাটার বরাদ দেওয়ার, সেটা অস্থায়ী ছিল কিন্তু চিত্তাকর্ষক ছিল, কারণ তৎকালীন শুধুমাত্র গাছ কাটলে পরে অতগুলো লোকের কর্মসংস্থান হচ্ছে এবং তার বড় বড় কোম্পানি বেশ ভালো টাকাতেই তাদের গাছ কাটার কাজে রাখছে। তাই বলা যেতে পারে যে প্রাথমিক দৃষ্টিতে প্রকল্পটা অনেক আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতে গিয়ে এই প্রকল্পের জন্যই এই মানুষগুলো না খেয়ে মরবে, কারণ এই জায়গাটায় হয় না খেয়ে মরবে অথবা ভিটে ছাড়া হবে বা বাস্তু ছাড়া হবে, অন্য জায়গায় গিয়ে তাদের কাজ করতে হবে, কারণ এই প্রকল্পের ফলে গাছ যেভাবে কাটা হবে তাতে বনভূমি আর থাকবে না এবং তাদের জীবিকার একটা পার্মানেন্ট সলিউশন হবে না। তাই বলা যেতে পারে অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক প্রকল্প চাই আমাদের, নাকি আমাদের দীর্ঘস্থায়ী ও এলাকা ভিত্তিক পরিকল্পনা চাই, অর্থাৎ যে এলাকায় যেরকম পরিকল্পনা হওয়া প্রয়োজন, যেটা হলে পরে সেই এলাকার লোক চিরকালীন একটা কর্মসংস্থান পাবে, সেরকম পরিকল্পনা করা উচিত। এই প্রশ্নটাও এই আন্দোলন সকলের সামনে তুলে ধরে। সর্বোপরি প্রাকৃতিক সম্পদের ব্যবহার বনাম অপব্যবহার বা নিয়ন্ত্রণ বনাম শোষণ, এই প্রশ্নটাও সকলের সামনে তুলে ধরে। অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার অবশ্যই করব, গাছ এমনি পড়ে থাকবে তা নয়,
আমাদের গাছ বা বনের উপযোগিতা উপভোগ নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র ব্যবহার করব বা উপভোগ করব নাকি অপব্যবহার করব, প্রাকৃতিক সম্পদকে নিয়ন্ত্রণ করব বা নিয়ন্ত্রিতভাবে স্থিতিশীলভাবে প্রাকৃতিক সম্পদের উপযোগ করব, নাকি প্রাকৃতিক সম্পদকে শোষণ করব, শোষণ এবং ধ্বংসের দিকে প্রাকৃতিক সম্পদকে নিয়ে যাব। এই প্রশ্নগুলো সকলের সামনে তুলে ধরে এই আন্দোলন। এই আন্দোলন উন্নয়নের বিকল্প দৃষ্টিভঙ্গি হাজির করে, যেটা বললাম যে স্থান ভিত্তিক, এলাকা ভিত্তিক, কুটির শিল্প ভিত্তিক উন্নয়নও ঘটতে পারে, সেই দৃষ্টিভঙ্গিকেও এই আন্দোলন সকলের সামনে তুলে ধরে। চিপকো আন্দোলন কেবল একটি পরিবেশ আন্দোলন নয়, বরং এটি ছিল স্থানীয় জনগণের জীবন জীবিকার অধিকার, নারী শক্তি ও স্থিতিশীল উন্নয়নের এক ঐতিহাসিক দৃষ্টান্ত, যা প্রকৃতি মানুষের সম্পর্ক পুনর্নির্মাণের একটি দর্শনগত দিক উন্মোচন করে। অর্থাৎ এটা শুধুমাত্র একটা বন সংরক্ষণের আন্দোলন নয়, যেটা আমরা সব কারণগুলো পড়লেই বুঝতে পারছি। এটা ছিল স্থানীয় জনগণের জীবন ও জীবিকার অধিকার, বনকেন্দ্রিক জীবনযাপন করার এবং বনের থেকে জীবিকার রসদ সংগ্রহ করার অধিকার, নারী শক্তি অর্থাৎ নারীদের কমফোর্টেবলি বাঁচার অধিকার এবং স্থিতিশীল উন্নয়নের, প্রাকৃতিক সম্পদকে শোষণ না করে শুধুমাত্র ব্যবহার করে উন্নয়নের দিকে, একটা স্থায়ী উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার একটা ঐতিহাসিক দৃষ্টান্ত, যা প্রকৃতি ও মানুষের সম্পর্ক পুনর্নির্মাণের একটি দর্শনগত দিক উন্মোচন করে। প্রকৃতির সঙ্গে যে মানুষের একটা আত্মিক সম্পর্ক রয়েছে, মানুষ যে প্রকৃতিকে ইচ্ছামতো শোষণ করতে পারে না, করলে পরে প্রাকৃতিক বিপর্যয় তৈরি হতে পারে, তাদের স্থিতিশীল উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে পারে, সেই দিকটা এই আন্দোলন সকলের সামনে তুলে ধরে। এর ঘটনাক্রম, কর্মসূচি ও কার্যপ্রণালী পরবর্তী নর্মদা বাঁচাও আন্দোলন সহ আপিক্য আন্দোলন, এরকম বহু নাগরিক আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে। আরও একটা কথা, এটা পরিবেশ আন্দোলনের দিক থেকে ধরতে গেলে সম্পূর্ণ সাউথ ইস্ট এশিয়ার প্রথম আন্দোলন ছিল। তাই বলা যেতে পারে এই আন্দোলন আরও বহু আন্দোলনের পথপ্রদর্শক হয়ে উঠেছিল। এই হলো চিপকো আন্দোলনের কারণ এবং পটভূমি। উত্তরটা ভালো লাগলে অবশ্যই উত্তরটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এরকম কোনো উত্তর জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।